নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি। এর আগে আমরা এসএসসি জিডির তোমাদের কটা শিফট নিয়ে আলোচনা করেছি, 15টা শিফট নিয়ে আলোচনা করে দিয়েছি। আজকে আমরা দেখব যে 16 নম্বর শিফটে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেবো। এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যার সলিউশন আমরা করে দিচ্ছি। আর তোমরা যদি এই পিডিএফটা বাই করতে চাও, যে জিডি লাস্ট যে 2024-এর জিকের সম্পূর্ণ তোমাদের 53টা শিফট হয়েছিল শুধুমাত্র, ঠিক আছে? তো শুধুমাত্র যে 53টা শিফট এক্সাম হয়েছিল তার সম্পূর্ণ জিকের যে পিডিএফটা তোমরা এটা নিতে পারবে, যেটা তোমরা 50 টাকা দিয়ে নিতে পারবে, ঠিক আছে? ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 সেটাও নিতে পারবে ₹51-এ, ঠিক আছে? তো আজকে আমরা 16 নম্বর শিফটে আলোচনা করব। এর আগে কিন্তু আমরা 15টা শিফট নিয়ে আলোচনা করেছি। তোমরা কিন্তু প্লেলিস্ট করা আছে তোমাদের চ্যানেলে, অবশ্যই সেটা দেখে রাখবে। এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে গুরুত্বপূর্ণ ক্লাস হয়, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে, কারণ সেখান থেকে কিন্তু এসএসসি জিডি তোমাদের অনেক কোশ্চেন কিন্তু তোমাদের ওখান থেকে কমন পাবে, ঠিক আছে? তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ফার্স্ট আমাদের কোশ্চেন শুরু হচ্ছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের বুলবুল বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে সবথেকে বেশি জনপ্রিয়? যিনি কিন্তু সরোজিনী নাইডু, ইনি কিন্তু নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে কিন্তু জনপ্রিয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ রাও শঙ্কর পণ্ডিত রাজা ভাইয়া পুঞ্চওয়ালে, ইনি কোন ঘরানার সাথে যুক্ত? ইনি কিন্তু গোয়ালিয়র ঘরানার সাথে যুক্ত। তো গোয়ালিয়র ঘরানার সাথে যুক্ত ইনি। এখান থেকে কিন্তু এই যে ঘরানাগুলো, সেখান থেকে তোমাদের বারবার পরীক্ষায় আসে, তো অবশ্যই তোমরা একটু দেখে রাখবে। যেমন আমাদের সবথেকে বেশি প্রশ্ন যেমন আসে তোমাদের পণ্ডিত ভীমসেন যোশী, এনার প্রশ্ন বারবার আসে। তো ইনি কোন ঘরানা থেকে বিলং করছেন? ইনি কিন্তু কিরানা ঘরানা থেকে বিলং করছেন, ভীমসেন যোশী। এছাড়া গাঙ্গুবাই হাঙ্গাল, ইনি কোন ঘরানা? ইনিও কিন্তু কিরানা ঘরানা। গাঙ্গুবাই হাঙ্গালও কিরানা ঘরানা, ভীমসেন যোশীও কিরানা ঘরানা। এছাড়া আমরা যদি দেখি ওই যে তোমাদের আরেকজন আছে, নামটা কি জানো, সরাই যে গন্ধওয়াড়া, ঠিক আছে, উনিও কিন্তু কিরানা ঘরানা। এছাড়া আমরা যদি তোমাদের পণ্ডিত যে কিষাণ মহারাজ, ওনাকে যদি দেখি, তো উনি কিন্তু বিলং করছেন কোন ঘরানা? যিনি কিন্তু অবশ্যই আমাদের বানারস ঘরানা থেকে। এছাড়া সীতারা দেবী, কত্থকের যে রানী হিসেবে আমরা পরিচিত, তো সীতারা দেবী তিনিও কিন্তু এই বানারস ঘরানা থেকে বিলং করছেন। এছাড়া বিসমিল্লাহ খান, সানাই বাদক বিখ্যাত, তো তিনিও কিন্তু 2001 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, তিনিও কিন্তু এই বানারস ঘরানা থেকে কিন্তু বিলং করছেন, ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে রাখতে হবে। এর পরবর্তী আমরা যদি দেখি, পরবর্তী প্রশ্ন আছে, ড্যাশ নৃত্য উৎসব কেরালা পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা সংগঠিত হয়, এটি বছরে 2বার উদযাপন করা হয় এবং কেরালার ত্রিবান্দ্রম বা তিরুবনন্তপুরম শহরে কনকু কনকুন্নু যে প্রাসাদ প্রাঙ্গণে একবার অক্টোবর নভেম্বর মাসে এবং তারপর আবার মার্চ এপ্রিল মাসে এটা আয়োজিত হয়, যেটা কিন্তু নিশা গান্ধী উৎসব। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরবর্তী যে এক্সাম আছে তোমাদের, এটা কিন্তু কেরালা, ঠিক আছে, নিশা গান্ধী উৎসবটা। এটা এসএসসি জিডি 2025-এর সমস্ত শিফটে তোমরা কিন্তু প্রায় বেশিরভাগ শিফটে এটা দেখতে পাবে। এছাড়া সবুজ বিপ্লবের যে সাপেক্ষে HYV এর সম্পূর্ণ ফুল ফর্ম কি? অবশ্যই এটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু হাই ওয়েল্ডিং ভ্যারাইটিস আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে। আর সবুজ বিপ্লব সম্পর্কে অবশ্যই মুখস্থ রাখবে, ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন এবং বিশ্বের সবুজ বিপ্লবের জনক যিনি কিন্তু নরম্যান বোরল্যাগ। আর ভারতের সবুজ বিপ্লবের জনক যে MS স্বামীনাথন, তিনি কিন্তু 2024-এ ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন, যিনি কিন্তু মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। আর এই প্রশ্নটা এসএসসি জিডি 2025-এর যে 4 ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, সেখানে তোমরা বেশিরভাগ শিফটে কিন্তু এই কোশ্চেনটা দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন আছে, তার আগে বলে দিই যে 2024-এ কে ভারতরত্ন পুরস্কারটা পেয়েছে। কর্পূরী ঠাকুর পেয়েছে, ঠিক আছে, লালকৃষ্ণ আডবাণী পেয়েছিলেন, এছাড়া PV নরসিংহ রাও পেয়েছেন, চৌধুরী চরণ সিং পেয়েছেন এবং সবুজ বিপ্লবের জনক আমাদের MS স্বামীনাথন, তিনিও পেয়েছেন, ঠিক আছে? তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5জন কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিল 2024। পরবর্তী প্রশ্ন আছে, কোন মৌলটি পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি এবং প্রাকৃতিকভাবে প্রাপ্ত সবথেকে ভারী মৌল? তো সবথেকে ভারী মৌলের মধ্যে অবশ্যই ইউরেনিয়ামের নাম আসে, এছাড়া অসমিয়ামের নামও আমরা পাই। তবে ইউরেনিয়াম প্রাকৃতিকগতভাবে ভারী মৌল এবং তার সাথে সাথে এর পারমাণবিক সংখ্যাও মানে সর্বোচ্চ। তো অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবে যে ইউরেনিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, এটা কত, অ্যাটমিক নাম্বারটা কত ইউরেনিয়ামের। পরবর্তী প্রশ্ন আছে আমাদের, MISTHI এই ধরনের যে স্কিমটার লক্ষ্য, এটা কী ধরনের, এই স্কিমের লক্ষ্যটা কি? এটা কিন্তু ভারতীয় উপকূলে ম্যানগ্রোভ যে বাস্তুতন্ত্র তাকে কিন্তু রক্ষা করা এবং পুনরুজ্জীবিত করা এবং আশপাশের যে সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থানকে উন্নত করা, এটা কিন্তু ম্যানগ্রোভকে মানে বাস্তুতন্ত্রকে রক্ষা করা, এই স্কিমের এটা কাজ। আর ম্যানগ্রোভ অরণ্য সবথেকে বেশি দেখা যায় কোথায়? অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে, ঠিক আছে, সুন্দরবন এলাকায় সবথেকে বেশি ম্যানগ্রোভ দেখা যায়। পরবর্তী আমরা দেখব যে প্রশ্ন, ছৌ নৃত্যটি এটি নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অবশ্যই কিন্তু ছৌ কিন্তু তোমাদের অনেক রকমের আছে, কিন্তু এখানে অপশান অনুযায়ী তোমাদের রাইট অ্যান্সার হবে। যদি অপশানে থাকে পশ্চিমবঙ্গ, তাহলে অবশ্যই রাইট অ্যান্সার হবে। এছাড়া
এখানে তোমাদের একটু বলে দিই, এই 3 ধরনের কিন্তু ছৌ দেখা যায়, পরীক্ষায় 3টাই জিজ্ঞাসা করা হয় বারবার এসএসসির এক্সামে। তো 3টে প্রথমেই আমরা দেখব ঝাড়খণ্ডের সরাইকেলা ছৌ। ঝাড়খণ্ডের যে সরাইকেলা ছৌ এটা কিন্তু তোমাদের দেখা যায় ঝাড়খণ্ডে। এছাড়া ময়ূরভঞ্জ ছৌ যেটা কিন্তু উড়িষ্যার ময়ূরভঞ্জে দেখা যায়, যেটা হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ, ঠিক আছে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের যে ছৌটা দেখা যায় সেটা কিন্তু পুরুলিয়া ছৌ, ঠিক আছে, সবথেকে বেশি ফেমাস। তো এই তিনটে কিন্তু ছৌ কিন্তু দেখা যায় আমাদের 3টে রাজ্যে, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী প্রশ্ন আছে, দক্ষিণ ভারতের ড্যাশ ছিল একটি গ্রামসভা এবং যেখানে জমির মালিকরা ব্রাহ্মণ ছিল না, যেটা কিন্তু উড়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের সবজি বিপ্লবের জনক কাকে বলা হয়? তো এই কোশ্চেনটা আবার জিজ্ঞাসা করা হলো। তো এটা MS স্বামীনাথন, যিনি 2024 মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের 2001 সালের আদমশুমারি অনুসারে মোট সাক্ষরতার হার কত? অবশ্যই 64.83% কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। আর সব থেকে সাক্ষরতা রাজ্য কোনটা, সেটা কিন্তু অবশ্যই আমাদের কেরালা, সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে। যদি স্ত্রী শিক্ষার ক্ষেত্রেও বলে থাকে সব থেকে যে সাক্ষরতার হার সব থেকে বেশি কোন রাজ্যে, সেটাও কিন্তু কেরালাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতীয় ক্রীড়াবিদের যে অঙ্কিতা দাস, ইনি কোন খেলার সাথে সম্পর্কিত? ইনি কিন্তু একজন টেবিল টেনিস প্লেয়ার, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু টেবিল টেনিস প্লেয়ার। সেটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে একটা ক্লাস কিন্তু তোমাদের করিয়ে দিয়েছিলাম, এই AIR একাডেমি ইউটিউব চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই সেই ক্লাসটা দেখে নেবে, প্লেলিস্ট করা আছে, স্ট্র্যাটেজিকের প্লেলিস্ট। সেই প্লেলিস্টে কিন্তু এই ধরনের ক্লাসগুলো সব পেয়ে যাবে, টপিক ওয়াইজ ক্লাস, ঠিক আছে। অবশ্যই এটা দেখে যাবে, ওখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের কমন পাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব যে ইভেন্ট এবং এর ধরন সম্পর্কিত এক ধরনের কোন জোড়াটি সঠিক? তো অবশ্যই কিন্তু আমাদের জ্যাভলিন জাম্পিংয়ের সাথে না, এবং হাই জাম্প এবং থ্রোইংয়ের সাথে, অর্থাৎ কোনোটাই কিন্তু এখানে সঠিক নয়, ঠিক আছে। তো পরবর্তী আমরা প্রশ্ন দেখব যে ধ্রুপদী নৃত্যের তার অবদানের জন্য কোন মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পী পদ্মভূষণ, যেটা 1992, পদ্মভূষণ 1992, এবং সর্বকনিষ্ঠ প্রাপকদের মধ্যে একজন ছিলেন যিনি কিন্তু সোনাল মানসিংহ। সোনাল মানসিংহ তিনি কিন্তু এই পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 1992-তে, এটা বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। এছাড়া এই যে সোনাল মানসিংহ, তিনি কিন্তু একজন রাজ্যসভার মনোনীত মেম্বারও ছিলেন, ঠিক আছে। আর ইনি কোন ড্যান্সের সাথে যুক্ত, পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু ভারতনাট্যম এবং ওড়িশি ড্যান্সের সাথে কিন্তু যুক্ত সোনাল মানসিংহ। আবার আমরা যদি বলি ওড়িশি ড্যান্সের যে নায়ককে বা ফাদার বা নায়ককে, সেটা কিন্তু অবশ্যই কেলুচরণ মহাপাত্র হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া এখান থেকে মুখস্থ রাখবে এই সমস্ত কোশ্চেনগুলো, এই যে ভারতনাট্যম এবং ওড়িশি ড্যান্সের সাথে যুক্ত এই সোনাল মানসিংহ, ঠিক আছে, পরীক্ষায় আসে। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, নিচের কোন দেশটি সার্কের সদস্য নয়? তো সার্ক মানে কি, সেটাকে আগে দেখতে হবে। তো সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এর ফুল ফর্ম হয়ে যাবে। এবং এটা এস্টাবলিশ হয়েছে কত সালে? এটা কিন্তু 8ই ডিসেম্বর 1985-তে, 8ই ডিসেম্বর 1985-এ কিন্তু এটা প্রতিষ্ঠিত হচ্ছে, ঠিক আছে। এটা প্রতিষ্ঠিত হচ্ছে, এবং এর যে হেডকোয়ার্টারটা, এটা কোথায় অবস্থান করছে? এটা কিন্তু নেপালের কাঠমান্ডুতে এর হেডকোয়ার্টারটা অবস্থান করছে। আর এটা কিন্তু বাংলাদেশের ঢাকাতে প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে, আর এর হেডকোয়ার্টার অবস্থান করছে নেপালের কাঠমান্ডুতে, রাজধানী। আর এখানে টোটাল কতগুলো দেশ রয়েছে না রয়েছে, এগুলো অবশ্যই জিজ্ঞাসা করা হয়। নিচের 4টে অপশান দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা সার্কের অন্তর্ভুক্ত নয় বা কোনটা অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। প্রথমে আমরা দেখব কি, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এই 7টা কান্ট্রি কিন্তু সার্কের সদস্য। তার সাথে সাথে আফগানিস্তানও কিন্তু এখানে 8ম দেশ হিসাবে যোগদান করেছিল। কত সালে আফগানিস্তান যোগদান করেছিল লাস্ট, এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়। আফগানিস্তান সার্কের সদস্য হচ্ছে 2007 সালে, ঠিক আছে। তো বর্তমান সার্কের মেম্বার সংখ্যা কত? 8টি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোন গেমটি তার খেলোয়াড়দের দক্ষতা মাত্রা মূল্যায়ন করার জন্য ELO রেটিং সিস্টেমে ব্যবহার করে থাকে? অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, এই বছরে সমস্ত তোমাদের SSC GD থেকে শুরু করে সমস্ত এক্সামে এটা, কারণ এই বছরে যে বিশ্ব যে চেস চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখানে কিন্তু এটা কিন্তু মুখস্থ রাখবে, এটা কিন্তু রেটিং সম্পর্কিত, এটা কিন্তু দাবাতে হয়ে থাকে, ঠিক আছে। এখানে রেটিং হিসাবে মানে তাদের যার যত বেশি রেটিং, সে তত মানে এগিয়ে থাকে আর কি এই খেলাতে, ঠিক আছে। তো অবশ্যই মুখস্থ রাখবে এটা, যে ডিং লিরেন, চায়নার যে ডিং লিরেন গতবারের যে চ্যাম্পিয়ন ছিল, হ্যাঁ, তো চেস চ্যাম্পিয়ন, তো তাকে কিন্তু হারিয়ে আমাদের ইন্ডিয়ার তামিলনাড়ুর বাসিন্দা, যিনি কিন্তু ডি গুকেশ, ঠিক আছে, সবথেকে কম বয়সী ডি গুকেশ, তিনি কিন্তু এই ইয়ংগেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ তিনি কিন্তু জিতেছেন, ঠিক আছে। তো এটা ডিং লিরেনকে হারিয়েছিলেন, ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন দেখব, ফার্স্ট আছে আমাদের 16 নম্বর কোশ্চেন, 2023 সালে আগস্ট থেকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি এর চেয়ারপারসন পদে কে দায়িত্ব গ্রহণ করেছেন? অবশ্যই কিন্তু কে রাজারামন, এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। এটা কারেন্টের টপিক, অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা একটু দেখে নেবে।
যদি কেউ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এসএসসি জিডির জন্য চাও তো অবশ্যই কিন্তু একটা নিয়ে নেবে, কারণ এসএসসি জিডি 4ই ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। আর এখানে কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে, ঠিক আছে। আশা করছি এখান থেকে তোমাদের 90% কমন আসবে। তার কারণ হচ্ছে এমটিএস, সিজিএল, সিএইচএসএল, এমনকি সিপিও সমস্ত এক্সামে কিন্তু 90% কিন্তু কমন এসছে। এমনকি 2024 এএলপি রেলে এবং জেইতে, আরপিএফ, এসআইতে সমস্ত বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু এখানে 90% প্রায় আমাদের এখান থেকে কিন্তু কমন এসছে, ঠিক আছে। তো অল্প পড়ে বেশি নাম্বার যদি কারেন্ট অ্যাফেয়ার্সে তুলতে চাও তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের কিন্তু অবশ্যই নিতে হবে, যেটা তোমরা 51 রুপিসে পেয়ে যাচ্ছ এখনও পর্যন্ত জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 সম্পূর্ণ 12 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কিন্তু 1200 মতো তোমাদের কোশ্চেন হবে, প্রতি মাসে টপ 100 কোশ্চেন হবে, ঠিক আছে। আর 15ই ডিসেম্বরের পর থেকে এই যে প্রাইসটা এটা কিন্তু 80 টাকা হয়ে যাবে 51 টাকা থেকে। তো অবশ্যই যারা নেবে তারা কিন্তু আগে করে এটা নিয়ে নিতে পারো। ডেসক্রিপশনের নাম্বারটা দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করবে। ডেসক্রিপশনের নাম্বারটা হচ্ছে 9593142593। এই নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো চলো পরবর্তী আমরা কোয়েশ্চেনে আসি। আর অবশ্যই তোমরা যদি এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেনটা নিতে চাও তোমরা 50 টাকা দিয়ে পিডিএফটা নিতে পারবে। পরবর্তী প্রশ্ন আছে যেটা, আখ থেকে চিনি তৈরি অর্থনৈতিক কার্যক্রম কোন খাতের আওতায় পড়ে? এটা কিন্তু দ্বিতীয় খাতের আওতায় পড়ে যায় এটা। আর চিনি অর্থাৎ আখের রাজ্য অবশ্যই কিন্তু আমরা জানতে পারি যেটা কিন্তু উত্তরপ্রদেশ, ঠিক আছে। সবথেকে বেশি আখ উৎপাদন হয়, তো সেখানেই সবথেকে বেশি চিনি উৎপাদন হবে অবশ্যই। আর এখান থেকে অবশ্যই দেখে রাখবে কোশ্চেনগুলো। পরবর্তী প্রশ্ন যেটা আছে, যে কোনো সময়ে প্রত্যেক সদনকে আহ্বান করার ক্ষমতা রয়েছে এবং উভয় সদনের যে কোনো সদনের ছত্রাবসান করতে পারেন বা লোকসভা ভেঙে দিতে পারেন। আচ্ছা, এখানে কোয়েশ্চেনটা যেটা বলতে চাইছে যে লোকসভা রাজ্যসভা যে সংসদের দুটো যে হাউস আছে লোকসভা এবং রাজ্যসভা, তাদের দুটোকে একসাথে বসাতে পারে কে? অথবা লোকসভাকে ভেঙে দিতে পারে কার ক্ষমতা আছে? দুটোই কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা আছে, ঠিক আছে। আর লোকসভা রাজ্যসভার যৌথ অধিবেশন আহ্বানও করতে পারে রাষ্ট্রপতি, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের পলিটির একটা ক্লাস নিয়েছিলাম অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, 4-4টে মতো ক্লাস নিয়েছিলাম রেলের জন্য। আশা করছি তোমরা ওই ক্লাসটা যদি দেখো তোমাদের ওখান থেকে দুটো কিন্তু কোশ্চেন আসবে পলিটি থেকে। আশা করছি জিডি 2025 যারা এক্সাম দেবে ওই দুটো ক্লাস, ওই 4টের মতো ক্লাস আছে, ওই 4টে ক্লাস দেখলে তোমাদের কিন্তু এই দুটো প্রশ্ন তোমাদের পাক্কা কমন হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু দেখে নেবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে কিন্তু আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে পলিটি ক্লাস। পরবর্তী কোশ্চেন যেটা আছে, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় কোস্ট গার্ডের 25তম ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন? এটা কিন্তু রাকেশ পাল নিযুক্ত হয়েছেন। এটা কারেন্টের টপিক ছিল, কিন্তু এটা আবার পরীক্ষায় আসবে। তার কারণ 2025-এ তোমাদের কিন্তু 25তম নয়, এবার 26তম কিন্তু আইসিজি ইন্ডিয়ান কোস্ট গার্ডে কিন্তু ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন, যার নাম হয়ে যাবে আমাদের পরমেশ শ্রীবামণি। পরমেশ শ্রীবামণি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। তিনি কিন্তু 26তম তোমাদের আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। ইনি কিন্তু 26তম, আর এটা জানুয়ারি 3 তারিখে তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন, ঠিক আছে, নতুন বছরেই। আর এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকে তোমরা সকলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যে এবং লাস্ট কোশ্চেন আছে আমাদের, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্য, এটা নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় বলেছে? তো অবশ্যই কিন্তু এটা সঠিক নয়, কারণ এটা হচ্ছে 5-এর এ বলেছে। তো আমাদের যে মৌলিক কর্তব্য, যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো রয়েছে সেগুলো আমাদের কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটা কিন্তু 4-এর এতে রয়েছে, পার্ট নাম্বার 4-এর এতে, যেটা আমাদের আর্টিকেল নাম্বার 51-র এতে কিন্তু রাখা আছে, ঠিক আছে। 51 এতে কিন্তু এটা রাখা আছে। আর এটা কিন্তু তোমাদের কোশ্চেনগুলো এখানে কিন্তু দুটোই কিন্তু জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে। আশা করছি এই দুটোই জিজ্ঞাসা করবে, মুখস্থ রাখবে ডাইরেক্ট। এবং এই যে আমাদের মৌলিক কর্তব্য, এটা যুক্ত করা হচ্ছে কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে? এটা কিন্তু তোমাদের 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা কিন্তু যুক্ত করা হয়েছিল 1976 সালে, ঠিক আছে। তো 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তোমাদের কিন্তু যুক্ত করা হয়েছিল মৌলিক কর্তব্য। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কত, এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর যদি তোমরা যদি এই কোশ্চেনের যে পিডিএফটা এটা যদি বাই করতে চাও, তোমাদের পরীক্ষার বেশি টাইম নেই, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমরা এটা নিয়ে নিতে পারো ফটাফট। তোমরা কিন্তু ওয়ান লাইনার আছে, পড়তে সুবিধা হবে, তোমরা পড়েও কিন্তু শেষ করে ফেলতে পারবে খুব তাড়াতাড়ি। তো পরীক্ষার কিন্তু মোটামুটি আর আমাদের খুব জোর 30 দিনও নেই, ঠিক আছে। তো আশা করছি তোমরা ভালো করে প্রস্তুতি নিতে থাকো। আর এই পিডিএফটা যদি দরকার হয় 50 টাকা দিয়ে নিতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের এসএসসি জিডি 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনগুলো সব রাখা আছে, শিফট ওয়াইজ রাখা আছে, ঠিক আছে। আর এসএসসি জিডি অবশ্যই সকলকে বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা নিয়ে নেবে, কারণ ওখান থেকে ম্যাক্সিমাম যদি কমন পেতে চাও অল্প পড়ে, তাহলে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো, হাতে বেশি টাইমও নেই তোমাদের, ঠিক আছে। তো জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা এখনও পর্যন্ত 51 টাকায় পাচ্ছ। এটা কিন্তু খুব তাড়াতাড়ি 80 টাকা হয়ে যাবে, প্রাইস বেড়ে যাবে। তো যারা যারা নেবে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে নেবে, ঠিক আছে। আর তোমরা যদি এনটিপিসি বা অন্যান্য পরীক্ষা, রেলের পরীক্ষা দিয়ে থাকো, তাদের সকলকে বলবো যে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন তোমরা যদি নিতে চাও, তোমাদের একবার পিডিএফটা দেখাই।
তো এটি হলো সেই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, যেখানে লাস্ট এক্সাম হয়েছিল 2020-21। সেই এক্সামের সম্পূর্ণ 133টা শিফটে 5000 প্লাস জিকে কোশ্চেন রয়েছে এখানে, সম্পূর্ণটা ওয়ান লাইনার এবং বেঙ্গলি ভার্সনে কিন্তু রয়েছে। সকলে এটা প্রিন্ট করতে পারবে, অনেক ছাত্রছাত্রী এখানে কিন্তু প্রিন্ট করে তারা কিন্তু পড়াশোনা করছে। তো তোমরা কিন্তু এটা কিন্তু প্রিন্ট করে নিতে পারবে। এখানে 300 প্লাস কিন্তু পেজ সংখ্যা হবে, কারণ এটা দুটো পার্টে তোমাদের বিভক্ত করা আছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এটা নিতে পারো। এটা তোমাদের মোটামুটি 99 প্রাইসে কিন্তু তোমরা সকলে পেয়ে যাচ্ছ, যেটা তোমরা প্রতিটা শিফটে 1 টাকা করে যদি ধরো, তাও কিন্তু 40টা প্রশ্নে তোমাদের 1 টাকারও কম টাকায় পাচ্ছ এটা, ঠিক আছে। 133টা শিফটে 40টা করে প্রশ্ন, মানে বুঝতেই পারছো 5000 প্লাস জিকে কোশ্চেন আছে, যেটা কিন্তু সম্পূর্ণটা শিফট ওয়াইজ অ্যারেঞ্জ করা আছে, খুব সুন্দর হবে। যেমন পরীক্ষায় প্রশ্ন এসেছিলো সেম টু সেম অ্যাজ ইট ইজ আছে, তো কোনো অসুবিধা হবে না, কোনো কোশ্চেন কোনো তোমাদের সমস্যা হবে না, ঠিক আছে। সম্পূর্ণটা বাংলা ভাষাতেই রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আর যদি এর পিডিএফের ভিডিও সলিউশন পেতে চাও, অবশ্যই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে সেখানে 22টা মতো শিফট কিন্তু এখনও পর্যন্ত করানো হয়ে গেছে, তার প্লেলিস্টও করা আছে, চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো অবশ্যই সেটা দেখে নেবে আগে, তারপর তোমরা পিডিএফ নেবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যদি নিতে চাও পিডিএফটি, তো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, 99 পে করে সম্পূর্ণ পিডিএফটা পাই করতে পারবে। তো চলো পরবর্তী ক্লাসে আসছি, ধন্যবাদ।